আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমি দেখাবো প্রাণীবিজ্ঞানের যে 11তম অধ্যায় আছে, জিনতত্ত্ব এবং বিবর্তন। এর বিবর্তনের যে অংশটা আছে, বিবর্তন এবং বিবর্তনের মতবাদ সমূহ, এখান থেকে যে প্রশ্নগুলো বিগত বছরে হয়েছে এমসিকিউ, আজকে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যে নিকট সম্পর্কিত জীবগোষ্ঠী ভিন্ন পরিবেশে বসবাসের ফলে যে যে তাদের মধ্যে যে বিবর্তন ঘটে তাকে কি বলা হয়? অপশনগুলোতে আছে অপসারী, অভিসারী, সমান্তরাল, ম্যাক্রো। সঠিক উত্তর হলো অপসারী। অপসারীটা হলো নিকট সম্পর্কিত জীবগোষ্ঠী ভিন্ন পরিবেশে বসবাস করার ফলে তাদের মধ্যে একটা বিবর্তন ঘটে। আরেকটা হচ্ছে অভিসারী। অভিসারীটা হলো যে দূর সম্পর্কিত জীবগোষ্ঠী যদি একই পরিবেশে বসবাসের ফলে তাদের মধ্যে যে বিবর্তন ঘটে সেটা হলো অভিসারী। আরেকটা আছে সমান্তরাল বিবর্তন। পরের প্রশ্ন চলে যাই, পরিব্যক্তি মতবাদ কে প্রদান করেন? সঠিক উত্তর হলো দ্য ভ্রিস। বিজ্ঞানী দ্য ভ্রিস পরিব্যক্তি মতবাদ প্রকাশ করেন। ডারউইন আমরা জানি যে প্রাকৃতিক নির্বাচন মতবাদ প্রদান করেন। ল্যামার্ক দিয়েছিলেন অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। আর জার্ম প্লাজম থিওরি যেটা, এটা দিয়েছিলেন ভাইসম্যান। সঠিক উত্তর হলো পরিব্যক্তি মতবাদ দিয়েছেন ভ্রিস। প্রাকৃতিক নির্বাচন মতবাদকে কি বলা হয়? প্রাকৃতিক নির্বাচন মতবাদকে বলা হয় ডারউইনিজম। এটা বিজ্ঞানী ডারউইন প্রদান করেছিলেন। অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার, এই মতবাদের প্রবর্তক কে? সঠিক উত্তর হলো ল্যামার্ক। ল্যামার্ক যে মতবাদটা প্রদান করেছেন বিবর্তন সম্পর্কে, তার আহ, মতবাদটা হলো যে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ, এবং এটাকে ল্যামার্কিজমও বলা হয়। পরের প্রশ্ন আসি যে কোন বিজ্ঞানী প্রাণী জগৎকে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী দুই ভাগে বিভক্ত করেন? সঠিক উত্তর হলো বিজ্ঞানী ল্যামার্ক। তিনি বায়োলজি শব্দের প্রবর্তক, মানে প্রবর্তন করেন, এবং প্রাণী জগতে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী এই দুই ভাগে বিভক্ত করেন। ল্যামার্কের মতবাদটি কতটি নীতির উপর প্রতিষ্ঠিত? ল্যামার্কের মতবাদটি 4টি নীতির উপর প্রতিষ্ঠিত। আমাদেরকে মনে রাখতে হবে 4টি নীতির উপর। প্রথম নীতিটা হলো বৃদ্ধি, দ্বিতীয় নীতিটা হলো পরিবেশের প্রভাব এবং জীবের সক্রিয় প্রচেষ্টা ও আঙ্গিক পরিবর্তন, তৃতীয়টা হলো ব্যবহার এবং অপব্যবহার, আর চতুর্থ যেটা, এটা হলো অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। তাহলে তিনি যে মতবাদটি প্রদান করেছিলেন অর্থাৎ ল্যামার্ক 4টি নীতির উপর প্রতিষ্ঠিত, মনে রাখতে হবে। অস্তিত্বের জন্য সংগ্রাম উক্তিটি কার? এই উক্তিটি হলো ডারউইনের, চার্লস ডারউইনের। অস্তিত্বের জন্য সংগ্রাম। অস্তিত্বের জন্য সংগ্রাম আবার 3 ধরনের হতে পারে, যেমন অন্তঃপ্রজাতিক সংগ্রাম, আরেকটা হলো আন্তঃপ্রজাতিক সংগ্রাম, এবং পরিবেশগত সংগ্রাম। তাহলে অস্তিত্বের জন্য সংগ্রাম উক্তিটি প্রদান করেছেন চার্লস ডারউইন। পরের প্রশ্ন, কোনটি সমবৃত্তীয় অঙ্গ? এখানে দেখো অপশনগুলোতে আছে বাদুড়ের ডানা, তিমির ফ্লিপার, বিড়ালের অগ্রপদ এবং প্রজাপতির ডানা। সঠিক উত্তর হলো প্রজাপতির ডানা। সমবৃত্তীয় অঙ্গটার যে একটা সংজ্ঞা আছে, সমবৃত্তীয় অঙ্গের সংজ্ঞাটা হলো আহ, যেসব অঙ্গ কাজের দিক থেকে অনুরূপ কিন্তু গঠন এবং উৎপত্তির দিক থেকে ভিন্নতর হয় তাদেরকে সমবৃত্তীয় অঙ্গ বলা হয়। মনে রাখতে হবে যেসব অঙ্গ কাজের দিক থেকে, হ্যাঁ, অনুরূপ কিন্তু গঠন এবং উৎপত্তির দিক থেকে ভিন্ন, সেইগুলোকে আমরা বলবো সমবৃত্তীয় অঙ্গ। যেমন প্রজাপতির ডানা, পাখির ডানা, এগুলো হলো সমবৃত্তীয় অঙ্গ। আর যে বাদুড়ের ডানা, তিমির ফ্লিপার, এগুলো হলো সমবৃত্তীয় অঙ্গ নয়, এগুলো হলো সমসংস্থ অঙ্গ। আমরা পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্নটা হলো যে প্রজাপতির ডানা এর সমবৃত্তীয় অঙ্গ কোনটি? প্রজাপতির ডানাটা হলো পাখির ডানা। পাখির ডানা হবে সঠিক উত্তর খ। সমবৃত্তীয় অঙ্গ হলো পাখির ডানা। মানবদেহের নিষ্ক্রিয় অঙ্গ কোনটি? মানবদেহের নিষ্ক্রিয় অঙ্গ হলো কানের পেশি। মানবদেহের অনেকগুলো নিষ্ক্রিয় অঙ্গ আছে, যেমন চোখের ভেতরের যে চোখের কোনায় যে উপপল্লব আছে, তারপরে আছে আক্কেল দাঁত সহ কয়েক ধরনের দাঁত আছে, গায়ের লোম, তারপরে কানের 3টি পেশি, হুম, তারপর আছে বৃহদন্তের সাথে যে যুক্ত আছে অ্যাপেন্ডিক্স। এগুলো হলো মানবদেহের নিষ্ক্রিয় অঙ্গ। মনে রাখতে হবে সঠিক উত্তর হলো কানের পেশি। জীবাশ্ম সম্পর্কে আলোচনাকে কি বলে? আমরা জানি যে জীবাশ্ম সম্পর্কে আলোচনাকে বলা হয় প্যালিওন্টোলজি। হুম, মনে রাখতে হবে। আর্কিওপটেরিক্স থেকে কোন শ্রেণীর উৎপত্তি হয়েছে? আর্কিওপটেরিক্সটা হলো এটা সরীসৃপ এবং পাখির বৈশিষ্ট্য দুটাই দেখা যায় আর্কিওপটেরিক্সের মধ্যে। আর এটা থেকে যেটা উৎপত্তি হয়েছে সেটা হলো এভিস। আমরা জানি যে এভিস যে শ্রেণীটা, এটা পাখিদেরকে বোঝানো হয়ে থাকে। তাহলে সঠিক উত্তর হলো আর্কিওপটেরিক্স থেকে এভিস শ্রেণীর উৎপত্তি হয়েছে। পরের প্রশ্ন, সংযোগকারী জীবাশ্ম কোনটি? এই যে আর্কিওপটেরিক্স, এটা একটা জীবাশ্ম, এটা সংযোগকারী জীবাশ্ম। এটার মধ্যে সরীসৃপ এবং পাখির মিল রয়েছে, এবং এটা দুইটা শ্রেণীকেই সংযোগ করেছে, এটাকে বলা হচ্ছে আর্কিওপটেরিক্স।
এটা সংযোগকারী জীবাশ্ম। আর্কিওপ্টেরিক্সে কোন কোন শ্রেণীর বৈশিষ্ট্য রয়েছে? একটু আগে বলেছি আমি যে সরীসৃপ এবং পাখির এই দুইটা শ্রেণীর বৈশিষ্ট্য আছে আর্কিওপ্টেরিক্সে, এজন্য এটাকে সংযোগকারী জীবাশ্ম বলা হয়। সরীসৃপের যুগ কোনটি? আমরা যে জানি যে যুগকে পৃথিবীর সৃষ্টির পর থেকে এই পর্যন্ত পৃথিবীটাকে কতগুলো যুগে, পৃথিবীর সময়কালকে কতগুলো যুগে ভাগ করা হয়েছে। আহ, এই ভাগগুলোর মধ্যে একটা যুগ আছে মেসোজুইক। আমাদেরকে মনে রাখতে হবে মেসোজুইক, আর্কিওজুইক, পেলিওজুইক, এরকম ভাবে অনেকগুলো যুগে ভাগ করা হয়েছে বা মহাকালে ভাগ করা হয়েছে। আর এই সরীসৃপের যুগগুলো হলো মেসোজুইক, অর্থাৎ সরীসৃপের উৎপত্তি হয়েছে মেসোজুইক যুগে। স্তন্যপায়ীর যুগ বলা হয় কোন মহাকালকে? স্তন্যপায়ীর যুগ বলা হয় সিনোজুইক মহাকালকে। মনে রাখতে হবে সরীসৃপের যুগ হলো মেসোজুইক আর স্তন্যপায়ীর যুগ হলো সিনোজুইক। তো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞানের প্রতিটি অধ্যায়ের এমসিকিউ প্র্যাকটিসের জন্য আমার ভিডিও আছে, সবগুলো ভিডিও আশা করি তোমরা দেখার চেষ্টা করবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ধন্যবাদ।